হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের ক্লাস 11 নিউটনের গতিসূত্র এই লেকচারটা হবে এবং এর আন্ডারের যে নিউটনের প্রথম গতিসূত্র আজকে পড়ানো হবে। তো পড়ানোর আগে একটা কথা, যে বা যারা ভিডিও দেখছো এবং দেখার সাথে সাথে কমেন্ট করছো যে বুঝতে পারছি না, তো তাদের জন্য একটাই আমার রিকোয়েস্ট যে তোমরা অন্তত 5 থেকে 10 মিনিট তোমরা ভিডিওটাকে দেখো, তারপরে এসে কমেন্ট করো যে বুঝতে পারছি না। যেমন ধরো তুমি ভিডিও স্টার্ট করার সাথে সাথে তুমি বলছো যে আমি বুঝতে পারছি না, এসে কমেন্ট করছো বুঝতে পারছি না। তবে অ্যাকচুয়ালি যে বা যারই ভিডিও দেখো, তোমরা যেখানেই যেই চ্যানেলেই দেখো, তোমাদেরকে মিনিমাম 10 মিনিট তোমরা ভিডিওটা দেখো, তারপরে এসে কমেন্ট করো যে বুঝতে পারছো কি পারছো না। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কি, যে তোমরা অনেক সময় কি হয় যে সামনে তো তোমরা নেই বা তোমরা বুঝতে পারছো কিনা সেটাও আমরা জানতে পারছি না, তো আমাদেরকে অ্যাজিউম করে চলতে হচ্ছে যে তোমরা বুঝতে পারছো। এবার অনেক সময় কি হয়, সামনে না থাকার কারণে কি, সামনে ধরো কোনো স্টুডেন্ট বসে আছে বা ব্যাচ পড়ানো হচ্ছে, তখন বলা হয় কি বুঝতে পেরেছো হ্যাঁ কি না, তখন আমরা কি পাই, একটা রেসপন্স পাই, কিংবা তাদের মুখের দিকে দেখেও আমরা বুঝতে পারি যে বুঝতে পারছে কি পারে না। কিন্তু তোমার সামনে তো কেউ নেই এবং এটা লাইভ ক্লাসও নয় যে তোমাদের কমেন্ট করতে পারবো, সেটাও নয়। তো অনেক সময় কি হয় যে আমরা ফ্লোয়ে চলে যাই। এবার আমরা তো জানি এবং সেই জিনিসটা তোমাদেরকে হয়তো বোঝাতে পারছি না, এবং সেই ফ্লোয়ে যখন চলে যাই তখন সেক্ষেত্রে কিছু সমস্যা হয়। তো এগুলো নর্মালি হয় এবং সবার ক্ষেত্রেই হয়। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা অন্তত ভিডিওটাকে দেখো, পুরোটা দেখো, যদি না বুঝতে পারো আবার একবার দেখো, তারপরে এসে কমেন্ট করো। নয়তো চলে আসলে এবং এসেই কমেন্ট করে দিল যে স্যার বুঝতে পারছি না, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে একটা আমাদেরও ডিমোটিভেশন আসে যে বুঝতে পারছে না, কি করা যায়, কি করা যাবে। তো আগে তোমরা দেখো, তারপরে গিয়ে তোমরা কমেন্ট করো যে বুঝতে পারছি কি পারছি না। তো চলো আজকের টপিক, যে নিউটনের প্রথম গতিসূত্র এবং নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র এবং নিউটনের যে প্রথম গতিসূত্র, এই গতিসূত্রে কি বলেছে বা এই গতিসূত্রের বিবৃতি কি, যে কোন বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু একই সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। দেখো, নিউটনের প্রথম গতিসূত্র তোমরা সেই ক্লাস 8 থেকে পড়ে আসছো কিংবা তারও আগে থেকে। তো সেক্ষেত্রে এই যে নিউটনের গতিসূত্রের বিবৃতি, এই বিবৃতি তোমরা জানো এবং এই বিবৃতি সম্পর্কে কারোর কোনো সমস্যা আশা করি থাকার কথা নয়, এবং যদি থাকে খুব তাড়াতাড়ি সেই শুধরে নাও। এবার বলেছে কি, যে কোন বস্তু, ধরো এই বস্তুটা একটা স্থির বস্তু এবং এইটা যদি স্থির থাকে, এই বস্তুটা কি একটা স্থির বস্তু, এবং এই বস্তু যদি স্থির থাকে তাহলে কি হবে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি, যদি এই বস্তুটাকে এক্সটার্নাল ফোর্স না দেওয়া হয়, তাহলে এই বস্তুটা চিরকালই এরকম অবস্থাতেই স্থির থাকবে। এবার ধরো এটা একটা গতিশীল বস্তু যদি হয়,
তাহলে কি হবে, এই গতিশীল বস্তুটা কি হবে, সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। এবার দেখো তাহলে কি বলা হচ্ছে, যে দেখো এবার বলা হচ্ছে যে যদি মানে এর যদি আমি গাণিতিক রূপ বলি, যদি এফ এক্সটার্নাল নেট এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তবে কি হবে, মানে মানে এ বাইরে থেকে, মানে দেখো বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে মানে কি, দেখো এক্সটার্নাল মানে কি, বাইরে থেকে যদি কোনো ফোর্স না প্রয়োগ করি, মানে নেট মানে টোটাল ফোর্স যদি না প্রয়োগ করি, তবে কি কোন বস্তু যদি ধরো ভি বেগে চলছিল এবং সেটা যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট বেগে যদি চলতে থাকে, তবে সেই বস্তুটা কি কনস্ট্যান্ট বেগে চলবে। আর নয়তো বা কি সেই বস্তুটা যদি বেগ 0 হয় বা স্থির থাকে, তাহলে কি হবে, সেই বস্তুটা স্থিরভাবে থাকবে। এটা তো আমরা নরমাল জিনিস ক্লাস 9 এর মতো পড়লাম। এবার আমার কোশ্চেন হচ্ছে যে কোন বস্তু স্থির বা গতিশীল, কোন বস্তু স্থির বা গতিশীল আমরা কার সাপেক্ষে বলি, কোন বস্তু স্থিতিশীল বা গতিশীল কার সাপেক্ষে বলি না। আমরা এখানে কি বলবো যে কোন বস্তু স্থিতিশীল, কোন বস্তু স্থির বা গতিশীল। কারণ কি আমাদের এটা জানা কেন প্রয়োজন না, এই কারণেই প্রয়োজন, আমরা যে পড়লাম যে কোন বস্তু যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির থাকবে, এবং যদি গতিশীল থাকে তবে গতিশীল থাকবে। তো সেক্ষেত্রে আমাদের জানার প্রয়োজন আছে যে কোন বস্তু কার সাপেক্ষে আমরা বলছি যে কোন বস্তু আমরা কি স্থির না গতিশীল। আমরা কার সাপেক্ষে বলছি, আমরা বেগের সাপেক্ষে বলছি, যে বেগের সাপেক্ষে বলছি যে কোন বস্তু স্থির না গতিশীল। তার মানে কি আমরা বেগের সাপেক্ষে কি ক্লাসিফাই করছি যে কোন বস্তু স্থির না গতিশীল। তাহলে দেখো যদি কোন বস্তু স্থির হয় তাহলে তার বেগটা কি হবে 0, এবং যদি কোন বস্তুর যদি গতিশীল হয় তার বেগটা কি হবে কনস্ট্যান্ট। এবার দেখো তাহলে আমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে কোন বস্তুর অবস্থার পরিবর্তন করানোর জন্য কি লাগে, একটা ফোর্স লাগে। এবং আমরা তাহলে সেখানে বেগের কথা কেন বলছি, আমরা তাহলে কেন বলছি যে কোন বস্তু কিসের সাপেক্ষে আমরা বলছি যে বস্তুটা স্থিতিশীল বা গতিশীল, না বলছি কার সাপেক্ষে, বেগের সাপেক্ষে। এবার অনেকের কোশ্চেন আসতেই পারে আমরা বেগের সাপেক্ষে কেন বলছি, আমরা ত্বরণের সাপেক্ষেও বলতে পারতাম, আমরা ত্বরণের সাপেক্ষেও বলতে পারতাম যে কোন বস্তু স্থিতিশীল না গতিশীল। দেখো ত্বরণের সাপেক্ষে আমরা বলতে পারি যে কোন বস্তু স্থিতিশীল বা গতিশীল, এটা ঠিক না। তার কারণ কি, যে ত্বরণ সবসময় কি হয়, বস্তুটাকে অ্যাসেলারেট করে, মানে কি সময়ের সাপেক্ষে তার বেগের মান বৃদ্ধি করে বা কমায়। কিন্তু এখানে বেগটা কি, এখানে আমরা কেন বলছি না, এই কারণেই বলছি যে বেগটা কি ওই বস্তুটার ভেতরেই থাকে, যেটা হচ্ছে কি তার ইনহেরেন্ট প্রপার্টি, যার জন্য আমরা কি বলছি যে বেগের সাপেক্ষে বস্তুটা স্থিতিশীল বা গতিশীল। এবার দেখো অনেক কিছু জিনিস আছে, দেখো তোমরা এই যে গতিসূত্রটা আমি যে এখানে বললাম যে কার সাপেক্ষে আমরা বলছি, দেখো ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস লিংক করে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস কি লিংক করে পড়তে হবে। এবার দেখো ক্লাস 9 এ তো তোমরা পড়েছো যে এইটাকে নিউটনের গতিসূত্র বলে, এবং তার মানেটা কি, যে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে স্থিতিশীল থাকবে সারা জীবন, আর গতি থাকলে একই সরলরেখা বরাবর চলতে থাকবে। এখন কোশ্চেন হচ্ছে যে কোন বস্তুর স্থিতি বা গতিশীল কার সাপেক্ষে বলছি, আমরা বেগের সাপেক্ষে বলছি, আমরা ত্বরণের সাপেক্ষে কেন বলছি না। তো এই যে ছোট্ট ছোট্ট যে কনসেপ্ট বা ছোট্ট ছোট্ট যে ডিপলি ফিলিং, সেই জিনিসটা যতক্ষণ না তৈরি হয় তোমরা কিন্তু কোশ্চেন করতে পারবে না। তোমাদের কোশ্চেন না করার মেন কারণই হচ্ছে যে তোমরা 11th এর জিনিসকে ক্লাস 9 এর মতো পড়ো। প্রত্যেকটা ছোট ছোট কনসেপ্ট, প্রত্যেকটা ছোট ছোট যে ফিলিং, সেই ফিলিংটা যতক্ষণ না তৈরি হয় ততক্ষণ কিন্তু কোশ্চেন করতে পারবে না। তাহলে কি বললাম, আমরা কার সাপেক্ষে বলছি, বেগের সাপেক্ষে বলছি। এবার কোশ্চেন হলো, এবার দেখো কি অনেক সময় কি হয়, এই যে জিনিসগুলো আমরা বলি এগুলো মানে আমার ক্লাসে যেগুলো আমি বলি সেগুলো একটু বেশি ডিপলি হয়, এবং সেই ডিপলি হওয়ার জন্য সেগুলো তোমাদের সেই রকম চিন্তা ভাবনাটা বা সেই রকম থিঙ্কিং অ্যাবিলিটিটা তোমাদের থাকতে হবে।
তোমরা যদি সেই থিঙ্কিং অ্যাবিলিটিটাকে বা সেই কল্পনা শক্তিটাকে যদি বেশিভাবে বুঝতে পারো, তাহলে কি তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এবং যখন তোমরা কোশ্চেন করবে, তোমাদের এখন মনে হতে পারে এটা কি পড়ানো দরকার ছিল, কার সাপেক্ষে বলছি, কেন পড়ানোর দরকার ছিল। তো তখন তোমরা তখনই বুঝতে পারবে যখন এটা কোশ্চেন করতে যাবে। কোশ্চেন করতে গিয়ে যখন না আটকাবে, তখন মনে হবে যে হ্যাঁ, ওই কনসেপ্টটা এখানে কাজের ছিল। এবার আমার ক্লাসে মানে তোমরা সময় দেবে, প্রত্যেকটা লেকচার দেখবে, একদম গ্রাউন্ড থেকে একদম টপ লেভেলে যাবো আমরা, একদম জিরো থেকে হিরো। এবং প্রত্যেকটা ক্লাসে আমি যতগুলো সম্ভব ভ্যারাইটিস এর অঙ্ক করাবো, এবং সেগুলো আশা করি এর থেকে বেশি আর কিছু আসবে না তোমাদের বোর্ড লেভেলে। আর তোমরা যদি কম্পিটিটিভ লেভেলেও দেখো, এর থেকে বেস্ট কনসেপ্ট আর হবে না। মানে একই সাথে তোমাদের দুটো কাজ হবে। এবার দেখো, এবার আমরা দেখলাম যে কার সাপেক্ষে বলছি না, বেগের সাপেক্ষে। যদি বেগটা জিরো হয় তাহলে কি বস্তুটা স্থির, আর যদি বেগটা কি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে গতিশীল থাকবে। নাও কোশ্চেন ইজ যে আমরা পড়লাম যে কোন নিউটনের গতিসূত্রে পড়লাম যে কোন বস্তু চিরকাল স্থির থাকলে সেটা স্থির থাকবে এবং গতিশীল থাকলে একই সরলরেখা বরাবর চলতে থাকবে। তো কোশ্চেন হলো যে কেন স্থির থাকবে বা কেন চলতে থাকবে। স্থির না হয়েও তো দেখো কোশ্চেন এখানে যে কোন বস্তু কেন স্থির থাকবে সারা জীবন, কেন স্থির থাকবে বা কেন একই সরলরেখা বরাবর চলতে থাকবে। বস্তুটা তো কিছু দূর গিয়ে থেমেও যেতে পারতো, তাই না? তো দেখো, এই যে আমরা বলছি যে বস্তুটা সারা জীবন কি থাকবে, স্থির থাকবে বা গতিশীল থাকবে। এই যে অবস্থাটা কোন বস্তুর যে স্থির থাকার, তাহলে কি দেখো লিঙ্কেজটা দেখো, যে দেখো কোন বস্তুর, আমি বলি তারপর বলছি লিঙ্কটা কোথায়। যে কোন বস্তু স্থির থাকার ধর্ম বা গতিশীল থাকবে, কোন বস্তু স্থির থাকবে বা স্থির থাকবে, এটা স্থির থাকবে, স্থির থাকবে কোন বস্তু বা গতিশীল থাকবে। এটা আমরা কিসে পড়লাম? এটা আমরা পড়লাম যে নিউটনের প্রথম গতিসূত্রে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে কেন থাকবে। আর ফিজিক্সের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যতক্ষণ না তোমরা কেনর মিনিং খুঁজে পাবে, ততক্ষণ অবধি কিন্তু তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। দেখো তাহলে কোন বস্তু কেন স্থির থাকবে বা কেন গতিশীল থাকবে, তো এই যে কেন থাকবে, এইটাকে ডিফাইন করার জন্য আমরা কি করলাম, যে আমরা একটা কনসেপ্ট করলাম যে জাড্ডর ধারণা বা ইনারসিয়া। এবার দেখো তাহলে জাড্ড কি বলেছে, যে কোন বস্তুর, এবার দেখো এবারে বুঝতে পারবে যে জাড্ডের সংজ্ঞা যদি বলি আমি কি, যে কোন বস্তুর স্থির থাকার, স্থির বা গতীয় ধর্ম বজায় রাখার যে চেষ্টা বা যে টেন্ডেন্সি, সেটাকে কি বলবো আমরা, সেটাকেই জাড্ড বলে। তাহলে দেখো একটা জিনিস কি হলো ক্লিয়ার, যে আমরা নিউটনের গতিসূত্রে পড়লাম যে কোন বস্তু চিরকাল স্থির থাকবে বা যদি সেটা গতিশীল হয় তাহলে সেই গতিশীল বরাবর চলতে থাকবে। এখন কোশ্চেন ছিল আমাদের এটা কেন চলতে থাকবে বা কেন স্থির থাকবে। তো এই স্থির বা গতি থাকবে কেন, সেই কনসেপ্টটাকে আনার জন্য আমরা কি করলাম, যে জাড্ডের ধারণা আসলো। এবং এই জাড্ডের ধারণাই আমরা কি পড়েছিলাম যে ক্লাস 9-এ, যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই না, জাড্ডের ধারণা পাই। তো কেন জাড্ডের ধারণা পাই, জাড্ডের ধারণাটা এই কারণেই পাই যে আমাদের কোশ্চেন ছিল যে স্থির বস্তু কেন স্থির থাকবে বা কেন গতিশীল থাকবে। সেই সমস্যাটা কেন এই কোশ্চেনটার জন্য আমাদের কি আসলো, যে জাড্ডের ধারণা আসলো বা ইনারসিয়ার ধারণা আসলো। তাহলে কি জাড্ড কি, কোন বস্তু স্থির থাকা বা গতীয় ধর্ম বজায় রাখার যে ধর্ম, সেটাকে কি বলা হয়, সেটাকে জাড্ড বলা হয়। আচ্ছা, এই জাড্ডটাকে আমরা কি, দেখো জাড্ডকে পরিমাপ করা যায় না, কিন্তু জাড্ডকে আমরা বলতে পারি কি, এই যে ইনারসিয়া,
আমি এটাকে জাড্য, এটাকে আমি আই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কি, বা জাড্যটা কি, আচ্ছা আমি এটা তাহলে দেখো এখানে আমি কি বললাম যে জাড্য, এই জাড্যটা কি কার সাথে সমানুপাতিক না ভরের সাথে বা মাস, আর এটা কি ইনার্সিয়া বা আই। তাহলে কি জাড্যটা কি তার ভরের সাথে সমানুপাতিক। তাহলে দেখো একটা জিনিস এখানে যদি বলি যে ধরো এটা একটা 5 কেজির ব্লক, এটা একটা 5 কেজির ব্লক, আর এইখানে এটা একটা কত 10 কেজির ব্লক, 10 কেজির ব্লক। এবার কোশ্চেন হচ্ছে যে কোন বস্তুটাকে তুলতে আমাদের বেশি শক্তি লাগবে। তাহলে দেখো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে 10 কেজি বস্তুটার উপর বেশি শক্তি লাগবে। তার মানে কি এখান থেকে দেখলাম যে ভর যদি বাড়ে তাহলে কি হয়, বস্তুটার জাড্য বা তার নিজের যে অবস্থা সেই পরিবর্তন করার যে অপোজ বা যে টেন্ডেন্সি সেটাও কি হবে, বাড়বে। তার মানে কি বুঝতে পারছি, দেখো জাড্য সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম যে কোনো বস্তু যদি ভর বাড়ে তার জাড্যও বাড়বে। যেমন জাড্য মানে কি বললাম যে সে যে অবস্থাটায় আছে, ধরো যে এই বস্তুটা স্থির আছে এবং এই স্থির থাকার ধর্মটাকে সে বজায় রাখতে চায়। তার মানে কি সে কোনো সময় চায় না যে সে গতিশীল হতে। আবার গতীয় বস্তুর ক্ষেত্রে সেম অবস্থা, কি গতিশীল বস্তুটা কোনো সময় চায় না যে সে স্থির হতে। তার মানে কি সে যেই অবস্থায় আছে বা যেই স্টেটে আছে সেই স্টেটটাকে সে কি করছে, সে অপোজ করছে। তো সেইটাকে আমরা কি বলছি, জাড্য। দেখো তাহলে কি জাড্যটাকে কি আমরা ভরের সাথে তুলনা করতে পারি, কিন্তু আমরা জাড্যকে মাপার কোনো একক নেই বা জাড্যকে আমরা মাপতেও পারি না। তাহলে দেখো জাড্যটা কি ভরের সঙ্গে সমানুপাতিক। এবং এখান থেকে দেখো যে তাহলে বুঝতে পারছি যে 10 কেজির বস্তুটাকে যখন তুলতে আমাদের বেশি বেশি শক্তি লাগবে, তাহলে আমরা কি বুঝতে পারছি, তাহলে আমরা বুঝতে পারছি যে এই বস্তুটার জাড্য বেশি হবে। জাড্য কি হবে, 10 কেজি বস্তুটার বেশি হবে। আর সেটা কোথা থেকে পেলাম, যে তার ভরের সঙ্গে সম্পর্কযুক্ত। তার মানে কি যত বেশি ওয়েট হবে বস্তুটাকে তুলতে তত বেশি শক্তি লাগবে, এবং সেই বস্তুটা তত বেশি তার অবস্থার পরিবর্তন করতে অপোজ করবে। এবং কখন অপোজ করবে, যখন সেই বস্তুটার ভর বেশি হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো এই যে নিউটনের যে গতিসূত্র, হাইলি কনসেপচুয়াল চ্যাপ্টার, তোমরা পড়ে আসছো ক্লাস 8 থেকে 6 থেকে, কিন্তু তোমরা ক্লাস 11 এ এসে সেই সূত্রে এসেই তোমরা দাঁড়িয়ে যাবা সেই একই রকম ভাবে পড়ো, যার জন্য সমস্যা। দেখো আমি এখানে আরেকবার রিপিট করব, আরেকবার কি পুরোটাকে আরেকবার রিপিট করব এবং পুরোটাকে আরেকবার ফিল নিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখো আমি সবকিছু মুছছি এবং আরেকবার ফিল নিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখো সাধারণভাবে বলি যে নিউটনের প্রথম গতিসূত্রে আমরা পড়লাম যে কোনো বস্তু কেন কি, বা নিউটনের গতিসূত্রের বিবৃতি কি, যে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে কি হবে, চিরকাল স্থির থাকার ধর্ম বজায় রাখবে, এবং যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে সেই বস্তুটা কি সারা জীবন একই সরলরেখা বরাবর চলতে থাকবে। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা ওই বস্তুটাকে গতিশীল বা গতি অবস্থা বা স্থিতি অবস্থা কার সাপেক্ষে বলছি, কার সাপেক্ষে বলছি না বেগের সাপেক্ষে বলছি। কেন বলছি না, কারণ বেগটা কি বস্তুটার কি একটা নিজস্ব প্রপার্টি বা নিজস্ব বৈশিষ্ট্য। আচ্ছা আমরা আদার্স কাউকে কেন বলছি না, তার কারণ হচ্ছে কি অন্য জিনিসগুলো বস্তুটার নিজস্ব বৈশিষ্ট্য বা নিজস্ব প্রপার্টি নয়। আচ্ছা এখানে আমাদের মধ্যে একটা কম্প্যারিজন আসতে পারে যে আমরা ত্বরণকে কেন বলছি না, কারণ ত্বরণকে আমরা বলছি না কারণ কি কোনো বস্তুর ত্বরণটা কি, ত্বরণ কি জানি যে ত্বরণের সংজ্ঞা অনুসারে জানি যে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি হারকে আমরা ত্বরণ বলি, বা যদি সময় সাপেক্ষে বেগের হ্রাস ঘটে তখন আমরা তাকে কি বলি, মন্দন। তার মানে কি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হচ্ছে যার
জন্যই কি হচ্ছে কি, যার জন্যই আমরা সেটাকে বলছি ত্বরণ। কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রে আমি গাণিতিক রূপে তোমাদের বললাম যে এফ নেট মানে ফোর্সটা এবং নেট এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তবেই সেটা কি বলা হচ্ছে কি নিউটনের প্রথম গতিসূত্র। কিন্তু ত্বরণের ক্ষেত্রে দেখো নেট এক্সটার্নাল ফোর্স 0 নয়। দেখো আমি কি বললাম, যে আমি বললাম যে নিউটনের গতিসূত্র আমরা কার সাপেক্ষে বস্তুকে স্থিতি অবস্থা বা গতি অবস্থা বলছি। গতি অবস্থা কার সাপেক্ষে আমরা বস্তু স্থিতি অবস্থা বা গতি অবস্থা বলছি, যে আমরা বেগের সাপেক্ষে বলছি। কি বেগের সাপেক্ষে। বেগের সাপেক্ষে কেন বলছি, আচ্ছা বেগের সাপেক্ষে কি দেখলাম, যদি বস্তুটা 0 হয় তবে স্থিতি, এবং যদি বেগটা কি হয় কনস্ট্যান্ট হয়, যদি বেগটা কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে কি বস্তুটা গতিশীল হবে। এবার 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 কোশ্চেন আসতে পারে যে আমরা ত্বরণকে কেন বলছি না, হোয়াই নট অ্যাসেলারেশন। তার কারণ কি, যে আমরা নিউটনের প্রথম গতিসূত্র দেখলাম যদি এফ এক্সটার্নাল ফোর্স যদি নেট এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তবেই তাকে আমরা কি বলছি, যে তবেই তাকে আমরা বলছি নিউটনের প্রথম গতিসূত্র। এবং যখন নেট এক্সটার্নাল ফোর্স 0 হবে তখন যদি বস্তুটা ভেলোসিটিটা যদি 0 হয় তাহলে বস্তুটা চিরকাল স্থির থাকবে, এবং তার ভেলোসিটিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি বস্তুটা চিরকাল একই সমাবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে এখানে আমরা কি করলাম, এটা পড়লাম। এবার কেন আমরা ত্বরণকে বলছি না, তার কারণ কি, তার কারণ হচ্ছে একটাই, যে ত্বরণ আমরা কি জানি, যে ত্বরণ সমান কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। এটা আমরা ত্বরণের গাণিতিক রূপ জানি, এবং এই গাণিতিক রূপ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে বস্তুটা সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি হচ্ছে। তার মানে কি, কোন বস্তু সময় সাপেক্ষে বেগ কখন বৃদ্ধি হবে, যখন তার এফ এক্সটার্নাল ফোর্সটা দেওয়া হবে। কখন বৃদ্ধি হবে, যখন তার মধ্যে কি হবে, একটা বস্তুকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দেওয়া হবে। কিন্তু নিউটনের গতিসূত্রে আমরা কি দেখলাম, যে তার বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ হবে না, তবেই হবে কি বস্তুটা হয় কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলবে, নয় সেটা 0 থাকবে। তো সে কারণের জন্য আমরা কি বলছি, যে বস্তুটার বেগের সাপেক্ষে বলছি। এবং এই বেগের সাপেক্ষে কেন বলছি, কারণ কি বস্তুটার কি এটা একটা নিজস্ব প্রপার্টি বা নিজস্ব ধর্ম, এবং বেগ যেদিকে যায় এবং বস্তুটার ভেলোসিটিও কি হয় সেই দিকেই হয়। আচ্ছা এটা তো গেল আমরা কার সাপেক্ষে বলছি। এবার কোশ্চেন যে আমরা নিউটনের প্রথম গতিসূত্রে পড়লাম যে কোন বস্তু চিরকাল স্থির থাকবে বা চিরকাল গতিশীল থাকবে। এবার কোশ্চেন যে কোন বস্তু কেন চিরকাল স্থির থাকবে বা কেন চিরকাল গতিশীল থাকবে, এটার কারণ কি। তো দেখো আমরা তার মানে হচ্ছে যে বস্তুটা ওই জিনিসটা হওয়াকে অপোজ করছে বা বাধা দিচ্ছে। তো দেখো আমরা ক্লাস ছোট থেকে পড়েছি যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পাই, জাড্ডের ধারণা পাই। এবং এই জাড্ডের ধারণা কখন এলো, যখন আমাদের মনে কোশ্চেন আসলো যে কোন বস্তু কেন চিরকাল স্থির থাকবে বা কেন চিরকাল গতিশীল থাকবে, তো তখনই আমরা জাড্ডের ধারণা আসলো। এবং এই জাড্ডের ধারণা আমরা বললাম যে কোন বস্তু তার অবস্থার পরিবর্তনকে যে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে কি বস্তুটার জাড্য। তার মানে কি, যদি কোন বস্তু স্থির থাকার অবস্থার বাধা দিচ্ছে সেটাকে আমরা বলছি স্থিতিজাড্য, এবং কোন বস্তু যদি গতিশীল অবস্থার পরিবর্তনকে বাধা দিচ্ছে তখন তাকে আমরা বলছি কি গতিজাড্য। তো এইখান থেকে আমরা কি পেলাম, জাড্ডের ধারণা পেলাম। তাহলে দেখো একটা কিভাবে লিঙ্কেজ, দেখো সায়েন্স তো এটাকেই বলে না, যার মধ্যে একটা লিঙ্কেজ থাকবে এবং একটা লজিক থাকবে। এবং এই লজিক যতক্ষণ না খুঁজে পাবে ততক্ষণ অবধি তোমরা কি এই সায়েন্সের ফিল পাবে না, এবং এই ফিল না পেলে অঙ্ক করতে পারবে না, এবং অঙ্ক না করতে পারলে বলবে যে সাবজেক্টটাই কঠিন। তাহলে দেখো একটা লিঙ্কেজ কি দেখলাম, আমরা নিউটনের গতিসূত্রে কি পড়লাম, নিউটনের গতিসূত্রে পড়লাম যে নেট এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তবে কি হবে, হয় ভেলোসিটি 0 হবে, নয় যদি কনস্ট্যান্ট থাকে তবে কি কনস্ট্যান্ট থাকবে। তো এইখানের সাপেক্ষে আমরা কি বললাম, যে কেন ভেলোসিটি কার সাপেক্ষে আমরা বলছি না, ভেলোসিটির সাপেক্ষে বলছি। এবং এই ভেলোসিটিটা যদি 0 হয় তাহলে কি হবে, বস্তুটা স্থির থাকবে। এবং এই ভেলোসিটিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বস্তুটা কি একই সরলরেখা বরাবর চলতে থাকবে। আর ত্বরণকে কেন বলছি না, কারণ কি ত্বরণ আমরা কি জানি, যে বস্তুটার
সময় সাপেক্ষে বেগ বৃদ্ধিকে আমরা ত্বরণ বলছি। তার মানে কি, যখনই কোনো বস্তুর বাইরে থেকে বেগ বৃদ্ধি হচ্ছে তাহলে কি, তাহলে তার তার মধ্যে কোনো না কোনো সময় নেট এক্সটার্নাল ফোর্স কি হচ্ছে, দেওয়া হচ্ছে, যার জন্যই কি হচ্ছে, বস্তুটার বেগ বৃদ্ধি হচ্ছে। এবারে কোশ্চেন হলো যে, এবারের কোশ্চেন যে কেন বস্তুটা চিরকাল স্থির থাকবে, কেন চিরকাল স্থির থাকবে, কেন চিরকাল স্থির, কেন চিরকাল স্থির বা গতিশীল, কেন বস্তু চিরকাল স্থির বা কেন বস্তু গতিশীল। তাহলে কি কোনো বস্তু কেন চিরকাল স্থির বা কেন চিরকাল গতিশীল, সেটাকে আমরা কার সাপেক্ষে, সেটাকে আমরা কেন বললাম বা কেন। তো এই কেনর উত্তর করার জন্য আমাদের কি আসলো, কি জার্ডের ধারণা, এবং যেটা আমরা ক্লাস 9 থেকে পড়ে আসছিলাম এবং তখনও বুঝতে পারছিলাম যে জার্ডের ধারণা কেন আসলো। তো এখন এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি পেলাম, জার্ডের ধারণা। এবং জার্ডের ধারণায় কি বলা হলো, যে বস্তুর তার অবস্থার, গতি অবস্থার, বস্তু তার অবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তনকে বাধা দিচ্ছে, সেটাকে আমরা কি বলছি, জাড্য। এবং এই জাড্য যখন আমরা দেখলাম যে যদি বস্তুটা গতি অবস্থার পরিবর্তনকে বাধা দেয় তখন সেটাকে বলা হচ্ছে গতীয় জাড্য, এবং যদি তার স্থিতি অবস্থার পরিবর্তনকে বাধা দেয় তখন তাকে বলছি কি, স্থিতি জাড্য। তাহলে এখান থেকে ক্লিয়ার হলো যে জাড্যের ধারণা আমরা ক্লাস 9 থেকে পড়ে আসছি, যে প্রথম গতিসূত্র থেকে জানি আমরা জাড্যের ধারণা। এবং এখনো অবধি আজকে আমরা বুঝতে পারলাম কেন জাড্যের ধারণার প্রয়োজন হলো বা কিসের জন্য জাড্যের ধারণা আসলো। তাহলে এটা একদম ক্লিয়ার। আমি আশা করি যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো মনোযোগ সহকারে এবং পেশেন্স রেখে, দেখো ডিপলি যদি পড়তে হয় তো একটু পেশেন্স রাখতে হবে, এবং পেশেন্স যতক্ষণ না থাকবে তোমার মধ্যে ততক্ষণ কিন্তু সায়েন্স তোমার জন্য না। দেখো সায়েন্সটা কিন্তু যতক্ষণ না পেশেন্স রাখবে তোমরা ততক্ষণ অবধি সায়েন্স পারবে না। তার কারণ কি, তার কারণ দেখো একটা অঙ্ককে তুমি একবার করে নিলে কিন্তু তোমাকে সেটা বারবার রিভিশন দিতে হয়, তবেই কি তোমার সেটা মনে থাকে। সিমিলারলি আমাদের ক্ষেত্রেও আমরা যদি কিছুদিন পড়ানো বন্ধ করে দিই আমরাও ভুলে যাই। তো সেম জিনিস, যদি পেশেন্স না থাকে তাহলে কিন্তু সায়েন্স করাটা অসম্ভব, এবং সায়েন্সকে রেগুলার বেসিসে কি করতে হয়, রিভিশন করতে হয়। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা হয়ে গেল কি, আমাদের একদম কনসেপচুয়াল ক্ল্যারিটি একদম হয়ে গেল যে নিউটনের প্রথম গতিসূত্র। এবার দেখো আমি এতক্ষণ কেন বললাম, আমি তো বলে দিতে পারতাম যে এই বস্তুটা যদি এরকম থাকে, স্থির থাকে তো স্থির থাকবে, আর যদি গতিশীল থাকে তো গতিশীল থাকবে। আমার এত বোঝানোর কি দরকার ছিল। দেখো ডিপলি যেতে গেলে একটু টাইম লাগবে এবং একটু পেশেন্স তোমাদেরকে রাখতে হবে। এবার দেখো, এবার আমরা পড়লাম কি, জাড্য, এবং সেখান থেকে পেলাম যে দুই প্রকারের জাড্য, একটা কি স্থিতি জাড্য আর একটা কি গতি জাড্য। তাহলে স্থিতি জাড্য বা ইনার্সিয়া, তো দেখো এই দুটো জিনিস আমরা কি এখান থেকে পেলাম। এবার কোশ্চেন হচ্ছে কি, দেখো এই আমি যে এতক্ষণ বোঝালাম, তো এতক্ষণ বোঝানোর পর এই কোশ্চেনটা আমাকে আর মনে হচ্ছে বলার মতন কোন রকম রাখে না, যে এই কোশ্চেনটা কেন হলো বা এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। দেখো যে কোশ্চেন, যে বাসে থাকা যাত্রীরা যখন বাসের যাত্রীরা কেন ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে পড়ে, কেন সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে দেখো বিষয়টা হচ্ছে এরকম, যে ধর এটা একটা বাস, এটা একটা বাস এবং বাসটা দিকে যাচ্ছে, এবং ধরো একটা যাত্রী আছে, এবং যখনই বাসের ড্রাইভার ব্রেকটা করে বা যখন বাসের ড্রাইভার ব্রেক করে তখন আমরা কি আগের দিকে ঝুঁকে পড়ি। তো কেন ঝুঁকে পড়ি, তার কারণটা দেখো, যখন এই বাসটা চলছে তাহলে কি
এই বাসটার মধ্যে কোনো না কোনো বেগ আছে, এবং এই যে বস্তুটা, এই বস্তু মানে এই যে লোকটা, এই লোকটার ভিতরেও কি হয়, একটা এই লোকটার উপরে কি একটা বেগের সৃষ্টি হয় বা ত্বরণের সৃষ্টি হয়। তো যেহেতু এটা বেগে আছে এবং যখন বাসটা যখন ব্রেক করে তখন কি হয় যে তখন কি হয়, স্পিডটা কমে যায়। এবং যখন এই স্পিডটা কমে যায়, আর এই জাড্য থেকেই আমরা জানলাম যে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তনকে বাধা দেয়। যেহেতু বাসটা কি ছিল, বেগে ছিল, এবং বস্তুর এই লোকটার যে বডি, এই লোকটার বডিও বেগে ছিল, এবং সেই সময় যখনই ব্রেক করলো তার মানে কি, গতিশীল বস্তু তার গতি অবস্থার পরিবর্তনকে বাধা দিল, এবং যখনই গতি অবস্থার পরিবর্তনকে বাধা দিল তখনই লোকটা কি আগের দিকে এরকম ভাবে ঝুঁকে পড়লো। তাহলে কি হলো, দেখো যে এই বাসটা যখন যাচ্ছিল তখন বাসটাও বেগে আছে, এবং এর ভেতরে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর শরীর কিন্তু এক প্রকার বেগে আছে। তো এখন আমরা জাড্যের ধারণা থেকে কি জেনেছিলাম, যে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তনকে যখন বাধা দেয় সেটাকেই জাড্য। তাহলে কি এই বাসটাও যখন বেগে আছে এবং এই বস্তুটাও, এই বডিটাও যখন বেগে আছে, তার মানে কি সে তার ওই গতীয় ধর্ম বজায় রাখার চেষ্টা করবে। এবং যখনই ব্রেকটা কষা হয় তখনই কি হয়, তখন ওই যে বস্তুটা তার অবস্থার পরিবর্তন ঘটাতে যে অপোজ করছিল, সেই অপোজের জন্য আমরা কি করি, যে আমরা আগের দিকে ঝুঁকে পড়ি। এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাসে থাকা যাত্রীরা কেন ব্রেক করলে আগের দিকে বা সামনের দিকে ঝুঁকে পড়ে। তো এবার কিছু কোশ্চেন। এবং আচ্ছা, আরেকটা জিনিস যে আমি বলেছিলাম যে এফ এক্সটার্নালের যে নেট ফোর্স যদি 0 হয় তখন আমরা কি নিউটনের প্রথম গতিসূত্র বলি, এবং এই অবস্থাকেই কি বলে, যে সাম্যাবস্থা। ফিজিক্সের ক্ষেত্রে এই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এটাকে আমরা কি বলি না, এটাকেই বলি আমরা সাম্যাবস্থা। এবার দেখো, এবার একটা কোশ্চেন যে তো এবার দেখো, এবার একটা কোশ্চেন, এবং যে কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি আজকে এই কোশ্চেনের উত্তর আমি আজকে বলবো না, এবং এই কোশ্চেনের উত্তর তখন বলবো যখন আমি নরমাল ফোর্স পড়াবো, তখন আমি এই কোশ্চেন